আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আজকে যুগান্তর, ডেইলি ক্যাম্পাস, তারপরে কালের কণ্ঠ সহ আরও কয়েকটি জাতীয় পত্রিকায় পজিটিভ নিউজগুলি দেখে ভালো লাগতেছে। সাংবাদিক বা মিডিয়ারা যখন পজিটিভ নিউজ করে তখন আসলেই সেটা ভালো লাগে, কিন্তু তারা যখন গুজব ছড়ায়, মিথ্যা তথ্য প্রচার করে, তখন বিষয়টাকে আসলে নিন্দনীয় মনে হয়। এতদিন আপনারা প্রচার করেছেন যে খসড়া চূড়ান্ত, ঠিক আছে, 15,928 টাকা সর্বনিম্ন বেসিক ইত্যাদি ইত্যাদি। আর আজকে আপনারা সেসব পত্রিকাগুলিতেই লিখেছেন 16,000 টাকার বেশি প্রস্তাবনা হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকে অর্থ উপদেষ্টা মহোদয়ের বরাত দিয়ে এবং মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের বরাত দিয়ে তাদের নাম মেনশন করে, যেহেতু যুগান্তর সহ কয়েকটি পত্রিকায় লিখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই আমলেই গেজেট জারি করে পে স্কেল বাস্তবায়ন করা হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা শুকরিয়া আদায় করি এবং আমরা সেটাই চাই। আমরা আসলে রাজপথে নামতে চাই না, এটা আমাদের ভালো লাগে না, আন্দোলন করতে আর ভালো লাগে না। তো যেহেতু ডিসেম্বরের ভিতরেই পে স্কেল হবে, গেজেট হবে, আমরা চাই বিজয় দিবসের আগেই আমরা এই গেজেট জারি হোক। বিজয় দিবসে যেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিজয় আনন্দ উপভোগ করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নবম পে স্কেলের যে বেতন কমিশন হয়েছে, আমরা তাদেরকে যেন আমাদের এই বিজয় উৎসর্গ করতে পারি। প্রিয় বন্ধুরা, সবাই একটু কষ্ট করে, সবাই যার যার জায়গায় সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই যারা আছেন, 450 মানুষ লাইভে আছেন, প্রত্যেকে একটা করে শেয়ার করলে 450 শেয়ার হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, সেখানে আরেকটা কথা স্পষ্ট করে উল্লেখ করেছে যে এই পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের যে আর্থিক চাপ, সেটাও কাটিয়ে ওঠা সম্ভব। কিভাবে সম্ভব? সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসবে, এটাও ভালো কথা। সরকারি কর্মচারীরা, তারা যারা সরকারি চাকরি করে বাংলাদেশের ভিতরে, তারাই হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক, তারা সরকারকে ট্যাক্স দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 3.5 লক্ষ টাকা হচ্ছে, 3.5 লক্ষ টাকা পর্যন্ত যাদের বেসিক, তাদেরকে শূন্য রিটার্ন দিতে হয়, কোনো ট্যাক্স দিতে হয় না। আর 3,50,001 টাকা যদি তাদের বেসিক হয়, মানে 1 বছরের বেসিক এবং 2টা বোনাস, এই 3টা মিলিয়েই হচ্ছে আসলে ট্যাক্স হয়। আয়কর মুক্ত যে ইনকামটা, ঠিক আছে, সেটা হচ্ছে 12 মাসের বেসিক এবং 2টা বোনাস, তার মানে সরাসরি 14টা বেসিক। 14টা বেসিক যদি ধরা হয়, 14টা বেসিকে যদি 3.5 লক্ষ টাকা হয়, সমান হয় 3.5 লক্ষ পর্যন্ত যদি বরাবর হয়, তাহলেও তাকে আর ট্যাক্স দিতে হবে না, শুধু শূন্য রিটার্ন দিতে হবে। কিন্তু 3,50,001 টাকা হলেই তাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে বর্তমানে যারা চাকরি করছে, আমার মনে হয় বাংলাদেশে এই যে 18 কোটি সরকারি কর্মচারী, এর ভিতরে এই 15 গ্রেড থেকে 14-15 গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত আমার মনে হয় 10 লক্ষের উপরে আছে। 14-15 থেকে 20তম গ্রেডের মধ্যেই সবচেয়ে বেশি কর্মকর্তাদের সংখ্যা কম, এবং এই শ্রেণীর কর্মচারীরা ট্যাক্স দেয় না, শূন্য রিটার্ন দিচ্ছে। ট্যাক্স দিচ্ছে না মানে তারা ট্যাক্সের আওতায় আসে না। অর্থাৎ একজন 8,250 টাকা যার বেসিক স্কেল, তাকে ট্যাক্সের আওতায় আসতে হলে বর্তমানে তার 20 বছর পার হয়ে গেলেও তার 25,000 টাকা বেসিক হয় না, তাহলে সে কোনোদিনই ট্যাক্সের আওতায় আসে না। অর্থাৎ 25,000 টাকা যদি তার বেসিক হয়, স্কেল হয়, সর্বনিম্ন স্কেল যদি 25,000 টাকা হয়, তাহলে এটার 14 গুণ করলেও 3.5 লক্ষ টাকা হয়। কিন্তু 3.5 লক্ষ টাকা বরাবর পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না।
কিন্তু 8,250 টাকা স্কেলে যারা চাকরি করে তারা কোনো দিনই মানে রিটায়ার্ড করে গেলেও তাদের বেসিক 25,000 টাকা হয় না। এবার আসেন অন্যান্য গ্রেডগুলি যারা চাকরি করে, বিশেষ করে 12, 13, 14, 15, 16, 17, 18 এই গ্রেডের যে কর্মচারীরা, এদের বেসিকও 25,000 টাকা, খুব কম। তার মানে সরকারি কর্মচারীদের একটা বিশাল অঙ্কের সরকারি কর্মচারীরা শুধু শূন্য রিটার্ন দেয়, কেননা তাদের বেসিক 25,000 টাকা না হওয়ার কারণে। এই 25,000 টাকা বেসিক না হওয়ার কারণে তারা ট্যাক্স দিচ্ছে না সরকারকে, শূন্য রিটার্ন দিচ্ছে, অর্থাৎ 3.5 লক্ষ টাকা তাদের 14টা বেসিক অনুযায়ী হয় না। সেই হিসাবে যদি সরকারি কর্মচারীদেরকে সবাইকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয়, তাহলে অবশ্যই তাদের বেসিক মানে সর্বনিম্ন স্কেল, শুধু 20 নম্বর গ্রেডেরটা বলছি, যদি 20তম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় আসে তাহলে বাকি সবাইরা এমনিই চলে আসবে, ঠিক না? যদি 20তম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় চলে আসে তাহলে অন্যান্য 19 থেকে অন্যান্য যে গ্রেড তারা তো অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? তাদের বেসিক তো 20তম গ্রেডের চেয়ে বেশি হবে। তো 20তম গ্রেডের একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে তার বেসিক মানে সর্বনিম্ন স্কেলটা হতে হবে 25,000 টাকার উপরে। তো 25,000 টাকার উপরে অর্থাৎ 25,001 টাকাও যদি তার বেসিক হয়, স্কেল হয়, তাহলে সে ট্যাক্সের আওতায় আসবে। তাহলে আমরা এই যে জীবনমানের ব্যয় বৃদ্ধির সাথে হিসাব করে দুইটা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছি, এটা কি অযৌক্তিক? আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি, 770 জন লাইভে আছেন, 770 জনের কাছে আমি প্রশ্নটা রাখলাম। তাহলে এই যে 35,000 টাকা আমরা সর্বনিম্ন চেয়েছি, এটা কি আমরা খুব বেশি চেয়েছি? আমরা মাননীয় পে কমিশনের কাছে প্রশ্ন রাখতে চাই এবং আমার এই যে কি বলে সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই এবং অর্থ বিভাগের কাছে প্রশ্ন করতে চাই। এই একজন 20তম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তাহলে তার বেসিকটা সর্বনিম্ন স্কেলটা কত হওয়া উচিত? আবার আজকে শুনলাম আগামী অর্থ বছরে এই ট্যাক্সের যে মাত্রা সিলিংটা অর্থাৎ 3.5 লক্ষ টাকা থেকে আরো 25,000 টাকা বাড়িয়ে আপনার 3,75,000 টাকা করা হয়েছে। 3,75,000 টাকা পর্যন্ত শূন্য রিটার্ন হবে আগামী অর্থ বছরে, এটাতে না, আগামী অর্থ বছরে আপনার 3,75,000 টাকা পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন। তার মানে 3,75,001 টাকা হলে সে ট্যাক্সের আওতায় আসবে। তাহলে এবার 20তম গ্রেডের একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আসতে হয় তাহলে তার 14টা বেসিক হিসাব করে ওই 3,75,001 টাকা হতে হবে। 3,75,001 টাকা হতে হলে আমি একটু ভাগ দেই ক্যালকুলেটারে। 3,75,000 টাকাকে যদি আমি 14 দিয়ে ভাগ দেই, টাকা যদি ট্যাক্সের সীমা হয় আগামী বছরে অর্থ বছরে, তাহলে একজন 20তম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে 26,785 টাকা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনারা একটু আমার কথা, আমি যেগুলি বলি সেটার প্রশ্নের জবাবটা দিয়েন। যদি আগামী অর্থ বছরে 3,75,000 টাকা ট্যাক্সের আওতায় আনার জন্য সর্বনিম্ন সীমা হয়ে থাকে যে 3,75,001 টাকা হলে সে ট্যাক্সের আওতায় আসবে এবং 20তম গ্রেডের একজন কর্মচারীকে এই ট্যাক্সের আওতায় আনতে হলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে 26,785 টাকা। যেটা বলছিলাম যে একজন 20তম গ্রেডের কর্মচারীকে যদি, যেহেতু সরকার বলেছে যে সকল কর্মচারীদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবে, তাহলে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় আপনারা একটু গুণ করে দেখুন যে 3,75,001 টাকা, 3,75,000 টাকা আগামী অর্থ বছরে 3,75,000 টাকা পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন। তার মানে 3,75,001 টাকাকে আপনারা 14টা বেসিক দিয়ে ভাগ করেন। 14টা বেসিক দিয়ে যদি ভাগ করেন তাহলে সর্বনিম্ন আসে 26,785 টাকা বা 86 টাকা আসবে। তাহলে
একজন 20তম গ্রেডের স্কেলের 20তম গ্রেডের একজন কর্মচারীকে 26,785 টাকা তার স্কেল দিতে হবে। এখন আমরা জীবন মানের ব্যয় হিসাবে আমরা 75,000 টাকা মানে 35,000 টাকা সর্বনিম্ন চেয়েছি। ঠিক আছে, কমিশন কতটা গ্রেডের পক্ষে? আমি 20টা গ্রেডের কথাই ধরলাম, গ্রেড কয়টা করবে আমি সেদিকে যাচ্ছি না। আমরা ধরে নিলাম 20টা গ্রেডই রইল। যদি 20টা গ্রেডই থেকে যায় তাহলে 20তম গ্রেডকে ট্যাক্সের আওতায় আনতে হলে 20তম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে আগামী অর্থ বছরে ট্যাক্সের আওতায় আনতে হলে 3,75,001 টাকা তার 14টা বেসিক অর্থাৎ তার 1 বছরের বেসিক এবং 2টা বোনাসের সমান 3,75,001 টাকা হতে হবে। এখন বলেন তাহলে তার সর্বনিম্ন স্কেলটা কত হবে? তো যাই হোক, আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এরকমের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবারে আসেন, আগামীকালকে 26শে অক্টোবর রোজ রবিবার আগামীকালকে কয়েকটা সংগঠনের কমিশনের সাথে বৈঠক রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সরকারি গাড়ি চালক সমিতি 10:30টায়, তারপরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারী যে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের যে সংগঠন রয়েছে তাদের কালকে হচ্ছে 11:30টায়, তাদের মানে মিটিং হচ্ছে 11:30টায়। যেটা বলছিলাম যে আগামীকালকে 3টা সংগঠনের 11:30টায় এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বাদুল ভাইয়ের নেতৃত্বে আগামীকালকে বিশাল শোডাউন দেওয়া হবে। আগামীকাল বিশাল শোডাউন দেওয়া হবে এবং সেই শোডাউনের মাধ্যমে আগামীকালকে পে কমিশনে তারা এই পে স্কেলের দ্রুত বাস্তবায়নের জন্য তারা কালকে সচিবালয় মানে কমিশনে তারা যাচ্ছেন। এখন আমাদের যতটুকু জানা যে প্রায় 1400 সংগঠন এবং প্রতিষ্ঠান মিলে প্রায় 1400 আবেদন করেছে। মানে আপনি, আমি, আমার দাদা আর দাদি, ঠিক আছে, আর একজনে, এই 5 জন মিলে একটা সংগঠন হয়ে করেছি। সংগঠনের নাম দিয়ে আমরা আবেদন করেছি, আমরা কমিশনে মিটিং করতে চাই। এটা হচ্ছে অবস্থা, যে কোনো সংগঠনের নাম নেই। এই যে এত সংগঠন, অলরেডি 150-র উপরে সংগঠনের সাথে মিটিং হয়েছে, এই সংগঠনগুলি কোথায় ছিল এতদিন? এই যে আমরা এত আন্দোলন করছি রাজপথে বিভিন্ন জায়গায়, যে আমরা করছি, এরা এতদিন কোথায় ছিল? আমরা কোনো আন্দোলন সংগ্রামে বা কোনো কিছুতে কিন্তু তাদেরকে এতদিন আমরা পাইনি। তাহলে এরা এতদিন কোথায় ছিল বলেন তো আপনারা? আজকে তারা কমিশনে আসছে আপনার মিটিং দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। তবে অক্টোবর মাসের মধ্যেই, আর এই সামনের এক সপ্তাহের মধ্যেই আলোচনা শেষ হতে চলেছে। এরপরে আর কোনো সংগঠনের সাথে আর কমিশনে ডাকবে না যতটুকু জানি। এখন হাতে গোনা 5-10টি সংগঠন ছাড়া কোনো সংগঠন সক্রিয় ছিল না। এই সকল সংগঠনের নামই তো কোনোদিন শুনিনি। আজকে যে সংগঠনগুলি এসেছে এই সংগঠনের নামই তো আমরা কোনোদিন শুনিনি যে তারা আজকে পে কমিশনে সময় নষ্ট করার জন্য আসছে। তার মানে তারা পে কমিশনে গিয়ে একটা সময় নষ্ট করা, এটাই হচ্ছে পে কমিশনের আজকে 1টা ঘন্টা নষ্ট করা মানে হচ্ছে আমাদের এক মাস পিছিয়ে যাওয়া। তবে আমরা কিন্তু বসে নেই,
আমরা যদি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের গেজেট না আসে, তাহলে 16 তারিখ থেকে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন। এবার যদি আমরা আন্দোলনের ডাক দেই, বাংলাদেশের প্রতিটি জেলা থেকে, প্রতিটি জায়গা থেকে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন এমপি ও শিক্ষকদের মতো। তার আগে আপনাদেরকে বারবার বলেছি যে ভাই, আপনারা বিভিন্ন জেলা উপজেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করেন, আপনারা বিষয়টাকে আমলে নিচ্ছেন না। আরে ভাই, 25 জন মানুষ আপনারা জোগাড় করতে পারতেছেন না। আপনি একটা জেলায় থেকে আপনি 25 জন সদস্য আপনি নিয়ে একটা কমিটি করতে পারতেছেন না। 25 জন ফ্রেন্ড সার্কেল আপনার নেই। আপনার 25 জন সদস্য কি আপনার সাথে পরিচিত নেই যে 25 জনকে নিয়ে আপনি একটা কমিটি করতে পারতেছেন না? আর ওই 25 জন একটা জেলা থেকে আসলেও তো অনেক, তাই না? তো আপনারা 25 জন সদস্য নিয়ে আপনারা একটা সংগঠন করতে পারতেছেন না। আমরা এত বারবার বলছি যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আমাদেরকে জানান, কিন্তু আপনারা এখন কেউ আমলে নিচ্ছেন না। যখন আমরা আবার আন্দোলন সংগ্রামে যাব, তখন আবার আপনারা বলবেন যে ভাই কমিটি নাই, বিভিন্ন জেলায় কমিটি দেন। মানে আপনাদের মানে অভিযোগের শেষ থাকে না। যখন আমরা বলি তখন আর আপনাদের কোনো গরজ থাকে না। আপনারা একটা জেলায় আছেন, যে যেখানে আছেন সেখান থেকে আপনারা 25 সদস্যের একটা কমিটি গঠন করে আমাদেরকে জানাতে পারেন না। আমরা বলেছি যে আপনি যেখানে চাকরি করেন, কোনো অফিসেও যদি 25 জন সদস্য থাকে, মানে 100 জন কর্মচারী থাকে, মনে করেন একটা অফিস, সেই অফিসেও যদি 100 জন কর্মচারী থাকে, তাহলে আপনি সেখানে 25 সদস্যের একটা কমিটি গঠন করতে পারেন। কিন্তু আপনারা এই এই কাজটা কেন করছেন আমি এটা বুঝি না। আমরা চাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি আপনারা গঠন করেন, ঠিক আছে? কিন্তু আপনারা সেটা করছেন না। আবার যখন আন্দোলনের ডাক দিব তখন বলবেন যে ভাই এখানে তো কোনো কমিটি নেই, কিভাবে যাব, কিভাবে আসব, তাই না? আপনারা কিন্তু এই কাজটা কেউ করছেন না। সবাই আপনারা এই কাজটা দ্রুতভাবে করুন। আমরা চাই নভেম্বর মাসের মধ্যে আপনারা এই ফেডারেশনের শাখা কমিটি গঠন করুন। আমরা শাখা কমিটি চাই, প্রতিটা জায়গায় শাখা কমিটি চাই। কমিটি থাকলে আন্দোলনটা বেশি জোরদার হয়। কমিটি থাকলে আন্দোলনে না আসলেও একটা জবাবদিহিতা থাকে যে আপনি কেন আসলেন না। এখন যদি আপনি না আসেন, আমি কাকে ধরবো যে আপনি আসেন নাই কেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমি কিভাবে ধরবো? কিন্তু যখন সংগঠন হবে তখন আমি সভাপতি সেক্রেটারিকে ধরবো যে আপনি কেন আসেননি। অনুকূল মণ্ডল, বৈষম্য মুক্ত সরকারের কাছে একটি বৈষম্য মুক্ত পে স্কেল চাই ইনশাআল্লাহ। ডাক দিলে আব্দুল মালেক স্যার, আন্দোলন করব বারবার, ঠিক আছে? আমরা চাই আপনারা যার যার জায়গা থেকে সংগঠন করুন, কমিটি গঠন করুন। আমরা কমিটি গঠন চাই। রাকিব হাসান লেখছেন মূল বেতন 25,500 নাকি? না রে ভাই, আমরা ওটা আপনারা আবার উল্টা বুঝছেন না। আপনারা তো সবসময় উল্টা বুঝেন। ওটা বলেছি 25,500 বলেছি যে একজন 20তম গ্রেডের কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয়, তাহলে তাকে সর্বনিম্ন 25,500 টাকা তার স্কেল করতে হবে। তাহলে 20তম গ্রেডের একজন কর্মচারী ট্যাক্সের আওতায় আনবে। আমাদের দাবি 35,000 টাকা। আর 25,500 টাকা ওটা বলেছি যে একজন কর্মচারীকে, 20তম গ্রেডের একজন কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে 25,500 টাকা, ঠিক আছে? সোলাইমান হোসেন, চালিয়ে যান, পাশে আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। ক্যারি অন। সোহেল তালুকদার, বেলাল খান ভাই, আন্দোলনে ডাক দিলে এই 1400 যে সংগঠন, এদের আর খুঁজে পাওয়া যাবে না একদম। আবার যদি আমরা আন্দোলনে ডাক দেই, তখন এই 1400 সংগঠনের কে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা কিন্তু পে কমিশন থেকে এই 1400 সংগঠনের আমরা নাম নিব। আমাদের কাছে কিন্তু সবগুলোর কাগজ ফেসবুকে আছে, কারা কারা গেছেন, কোন কোন সংগঠনের সভাপতি সেক্রেটারির ফোন নম্বর সহ। আপনারা যদি তখন না আসেন, 14 গোষ্ঠী উদ্ধার করে দিব, সংগঠনটা একবারে ভরে দিব ভিতরে। কারণ ওই সকল সংগঠনের নাম, লিস্ট, মোবাইল নম্বর, কারা কারা সদস্য আছে, সব কিছু আমরা দেখেছি। ডেইলি ক্যাম্পাসের সমসাময়িক নিউজ খুব পজিটিভ। নূর মোহাম্মদ ভাই, ডেইলি ক্যাম্পাসের যে স্টাফ রিপোর্টার, উনি আমার ঘনিষ্ঠ বন্ধু। উনি রিপোর্ট করার আগে আমার কাছ থেকে তথ্য নেয়, ঠিক আছে? একটু আগে একটা রিপোর্ট করেছে, আমার কাছ থেকে অনেকগুলি তথ্য নিয়েছে, তারপরে পজিটিভ একটা রিপোর্ট করেছে। আমি সেটা দেব, লাইভটা শেষ করে সেটা তুলে ধরবো। সৈনিকদের দুর্দশা তুলে ধরার অনুরোধ রইল।
বিশেষ করে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিজিবি সবার কথা তুলে ধরেছি। শেষমেশ মনে হচ্ছে পে স্কেল হবে না। এমডি রাজু, আপনার হঠাৎ এরকম মনে হওয়ার কারণটা কি? এই আপনারা হঠাৎ করে ইঁদুরের গর্ত থেকে বের হয়ে আপনারা এত পণ্ডিত হয়ে গেলেন, মানে দেশের এত সুশীল সমাজ হয়ে গেলেন, আপনারা এত কিছু বুঝে ফেললেন যে শেষমেশ পে স্কেল আর হচ্ছে না। আপনি সবকিছু বুঝে ফেললেন, মানে হিসাব নিকাশ আগাগোড়া সবকিছু আপনার করা শেষ, আপনি বুঝে ফেলছেন শেষমেশ আর পে স্কেল হচ্ছে না, হবে না। তো না হলে তো নাই, না হলে এবার নাকে তেল দিয়ে ঘুমান, নাহলে সরকারি চাকরি ছাইরা অন্য কিছু কাজ করেন। আনসারুল হক, সৈনিকের সম্বন্ধে কিছু বলেন। ভাই সবার জন্যই বলতেছি, যা বলতেছি এটা সবার জন্য সমান, যে কথাগুলি বলতেছি এটা সবার জন্য সমান। পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌ যারা আছেন সবাই কষ্টে আছে, সবাই যার যার জায়গা থেকে কষ্টে আছে। ভাইয়া পূর্বের থেকে আমি আপনার ভিডিও দেখি, অনেক কিছু করলেন আমাদের জন্য, এখন শেষ ধাক্কা ইনশাল্লাহ, আশা করি শেষ ধাক্কা দিতে হবে না, আর শেষ ধাক্কা দিলে কারো রক্ষা থাকবে না ইনশাল্লাহ। আমরা চাই পজিটিভ। 25,500 বা 26,785 টাকা লিখিয়েন না স্যার, যত কম চাইবেন তাতে আপনারা মিলন মুক্তার, আপনারা খাবেন বেশি, এই যে এই হাঁসের ডিম খাবেন বেশি, মিলন মুক্তার হাঁসের ডিম খাবেন বেশি, তারপরে বেশি বেশি আয়রনযুক্ত খাবার খাবেন, তাহলে আপনাদের মাথার ব্রেনটা ভালো থাকবে, তাহলে ভুল বুঝবেন না, সঠিকটা বুঝবেন। আমি তো 25,500 বা 26,785 টাকা লিখছি কেন, এটা আপনি বুঝতে পারলেন না, খালি ওই লেখাটাই দেখেন, মানে প্রথম অক্ষরটা দেখেন, ভিতরের লেখাগুলি আর পড়েন না, তাই না? 25,500 বা 26,785 টাকা কেন লিখেছি, এটা কি পড়ে দেখছেন? এটা পুরাটা পড়ে দেখছেন কেন লিখেছি, কেন বলেছি? আপনি হঠাৎ করে মাঝখান থেকে এসে যদি একটা কথা শুনে আপনি একটা কমেন্টস করেন, তাহলে তো হবে না, তাই না? কথা শুনতে হলে শুরু থেকে শুনতে হবে। 26,785 টাকা হচ্ছে যদি একজন 20তম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হয়, তাহলে তার সর্বনিম্ন স্কেলটা 26,785 টাকা হতে হবে, তাহলেই সে ট্যাক্সের আওতায় আনবে। ওটা আমরা দাবি করিনি, আমরা দাবি করেছি 35,000 টাকা। অর্থ উপদেষ্টা মহোদয়ের কথা ঠিক নেই বা ঠিক আছে কিনা তা আমরা জানি না, আমরা চাই যে কথাটা বলে সেটা ঠিকই আছে। সরকারি কর্মচারীদেরকে যদি ট্যাক্সের আওতায় নিয়ে আসে তাহলে সরকারের অনেক রাজস্ব বাড়বে, সরকারি কর্মচারীদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসলে অনেক রাজস্ব বাড়বে, এবং রাজস্ব বাড়লে সরকারি কর্মচারীদের পে স্কেল দিতে আর কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে একজন 20তম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তাকে ন্যূনতম 26,785 টাকা তার স্কেল হতে হবে, তাহলে সে ট্যাক্সের আওতায় আসবে। মাইনুল হোসেন, বাহিনী সম্পর্কে, বিভিন্ন বাহিনীর সদস্যরা কষ্টে আছেন অনেকেই, বিশেষ করে সেনাবাহিনীতে যারা আছেন তারা তো বিয়ে না করলে আবার রেশন পায় না, তাদের মধ্যে অনেক নিয়ম, হ্যাঁ, চাকরির বয়স না বাড়লে তাদের ভাতাগুলি বাড়ে না, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। জয়পুরহাট ডিসি অফিস থেকে বলছি ভাইয়া, আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, বারবার বলতেছি যে আপনারা সবাই যার যার জায়গা থেকে, আপনারা যার যার জেলা উপজেলায় আপনারা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করুন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করুন। শাখা কমিটি যতক্ষণে না হবে ততক্ষণে আপনারা যত যা কিছুই বলেন আন্দোলন জোরদার হবে না, কখনো আন্দোলন জোরদার হবে না। যখন একটা সংগঠনের শাখা কমিটি বেশি থাকে তখন, ঠিক আছে, সকলেই আপনারা জানেন যে আন্দোলনকে বেশি জোরদার করতে হলে শাখা কমিটি থাকতে হবে। আপনারা প্রত্যেকটা জায়গা থেকে, যার যার জায়গা থেকে আপনারা এই শাখা কমিটি গঠন করুন। এমপিভুক্ত শিক্ষকরাও কিন্তু পে স্কেলের আওতায় আসবে, অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু সরকারের একটা নির্দিষ্ট মানে পার্সেন্টেজ অনুযায়ী তারা বেতন পায়। তাহলে 8,250 টাকার স্কেলটা যদি 30,000 টাকা হয় বা 35,000 টাকা হয়, তাহলে এমপিওভুক্ত শিক্ষকরা তো সেই অনুযায়ী তাদের পার্সেন্টেজটাও বাড়বে, তাই না? তাই আমরা বলবো আগামী পে স্কেলে
যদি আমাদেরকে আন্দোলনে মাঠে নামতে হয় তাহলে অবশ্যই তাদেরকে এই আন্দোলনে যোগ দিতে হবে। আমি একজন বিজিবি সৈনিক, আমাদের বেতন জিজ্ঞেস করলে লজ্জা বলতে পারি না, সেটা আমরা বুঝি ভাই। পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার এই কষ্টের ফসল সফল বিফলে যাবে না ভাই। মাশাআল্লাহ, অসাধারণ লাইভ চলছে। মন্তব্য করার আগে মালিক ভাইয়ের কথা শুরু থেকে শুনুন, হঠাৎ করে এসে কোনো আজে বাজে মন্তব্য না করি। ঠিক বলেছেন, একটা মন্তব্য করতে হলে আগে সবকিছু দেখতে হবে, বুঝতে হবে, তারপরে মন্তব্য করতে হবে। পরে দেখেছি ও বুঝেছি স্যার। বলতে চাচ্ছি যে বেসরকারি যারা কিন্তু জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত, তারা কমিটি গঠন করার পর আপনারা আপনাদের কিভাবে যোগাযোগ করবে এটা জানতে চাইছি। আপনারা কমিটি গঠন করার পর আমার নাম্বার এখন সারা বাংলাদেশের মানুষের কাছে আছে, আমার নাম্বার সারা দেশের মানুষের কাছে আছে। আপনারা কমিটি গঠন করে সেই কমিটির কাগজ আমাদের কাছে পাঠিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমার নাম্বার এখন অনেক জায়গায় মানুষের কাছে আছে। ঠিক আছে, যারা কমিটি করতে চান আমার ইনবক্সে নক দিয়ে আপনারা 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আমাদেরকে নক দিবেন যে ভাই আমরা কমিটি গঠন করেছি, আগামী এত তারিখে আমরা কমিটির পরিচিতি সভা করতে চাই, আপনারা কেন্দ্রীয় নেতারা আসেন। তখন আমরা আপনার জায়গায় গিয়ে আমরা আপনাদের কমিটি পরিচিত করে দিয়ে আসব এবং সারা বাংলাদেশে আপনাদের এই কমিটির নাম জানবে, কে সভাপতি হইলো, কে সেক্রেটারি হইলো, তাদের নাম ঠিকানা সারা বাংলাদেশের মানুষ জেনে যাবে এবং আমরা আপনাদের সেই কমিটিকে অনুমোদন করে দিয়ে আসবো। মিলন স্যার, মুক্তার ভাই, আশা করি বুঝতে পেরেছেন। এমডি জাফর লিখেছেন, ভাই এতদিন শুধু আপনাদের সংগঠন দেখছি, মাঠে যুদ্ধ করে আসতেছেন, এখন দেখি অনেক নামের সংগঠন, এরা এতদিন কই ছিল? এরা যদি আপনাদের সাথে মাঠে নামতো থাকতো তাহলে অনেক আগেই পে স্কেল হয়ে যেত। এগুলি আসলে সংগঠন না, এগুলি অসংগঠন। এরা এরা মানে সংগঠনের নামে আছে, কাজে নেই। কিন্তু এরা এই যে আবেদনটা করে সংগঠনের সময় নষ্ট করছে, এরা আসলে প্রকৃতপক্ষে পে স্কেলের বাধা হিসাবে কাজ করছে। পে স্কেলের বাধা হিসাবে এরা কাজ করছে, কারণ যে সংগঠনের নাম ঠিকানা নেই, যে সংগঠনে কর্মী নেই, যে সংগঠনে নেতা নেই, সেই সংগঠন আজকে কমিশনে গিয়ে তাদের সাথে আলোচনা করে সময় নষ্ট করছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, আগাগোড়া বলতে পারে না। এই সংগঠনগুলি কমিশনে গিয়ে শুধু কমিশনের সময় নষ্ট করছে, কিন্তু কমিশন তো ওই সংগঠনের জ্ঞাতি গোষ্ঠী সম্পর্কে জানে না। আর কমিশনের পক্ষে সম্ভব না যে তারা একটা সংগঠন আবেদন করছে, সেই সংগঠনে কে কে আছে, কয়জন আছে, তারা মাঠে আছে কিনা, তারা খাতার তলে আছে কিনা, এগুলি তো আর সংগঠনের জানার কথা না, তাই না? কিন্তু সংগঠনের তো উচিত যে আমাদের অবস্থান কি, আমরা যে এই যে কমিশনে যাচ্ছি আলোচনা করতে, আমাদের আসলে কতটুকু গুরুত্ব আছে, আমরা কিছু দেখাতে পারবো। তো এখন যদি সামনের দিকে আন্দোলন হয়, আমরা তো ওই সংগঠনের লিস্ট ধরে ডাক দিব। এবার তো আমরা ওই সংগঠনের লিস্ট ধরে ডাক দিব, ঠিক আছে? ওই লিস্ট ধরে এবার সংগঠনে যারা যারা গেছে, অনেক সংগঠনের কাগজই তো আমাদের কাছে আছে, ওই সংগঠনের নামের লিস্ট ধরে তারপরে আমরা তাদেরকে এবার আন্দোলনে ডাক দিব। যদি না আসে তখন তাদের নামে রিট পিটিশন করে তাদের সংগঠন বাতিল করা হবে। এই যে সকল সংগঠনগুলি আজকে কমিশনে আলোচনা করার নামে কমিশনের সময় নষ্ট করছে, আগামী আন্দোলনে যদি তারা মাঠে না আসে তাহলে উকিল নোটিশ পাঠিয়ে, আইনি নোটিশ পাঠিয়ে তাদের সংগঠনকে নিষিদ্ধ করা হবে। কেউ না করলে আমি করব, সংগঠন করা শিখিয়ে দেব। আপনি সংগঠন কাজের সময় পাবেন না আর কমিশনের সময় গিয়ে নষ্ট করবেন, সংগঠনের নাম ফুটাবেন, এটি হবে না। আইনি নোটিশের মাধ্যমে আপনাদের সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হবে যদি আগামী রাজপথে আপনাদেরকে আমরা না পাই। রবিউল ইসলাম ঠাকুরগাঁও থেকে লাইভে যুক্ত হয়েছেন। আমি সবাইকে আপনাদেরকে বলবো, ইব্রাহিম হোসেন শাহ, আর্থিক সাপোর্ট, মাঠে আন্দোলন সব যাওয়ার থাকবো ইনশাআল্লাহ। আমরা যখন কর্মসূচি দিব তখন আপনারা সব রকমের সাহায্য করবেন ইনশাআল্লাহ। খায়রুল আলম খান লিখেছেন, মালিক ভাই ফেসবুকে না লিখলে আমরা এত কিছু জানতেই পারতাম না। ভাই আমাদের আন্দোলনের আসলে এমপিভুক্ত কর্মচারী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ, থাকতেই হবে, কারণ পে স্কেলটা তো আপনাদেরও, তাই না? আপনারাও তো পে স্কেল পাচ্ছেন, সরকারি বেতন পাচ্ছেন, পুরাটা না পেলেও অর্ধেক তো পাচ্ছেন, বেসিকের অর্ধেক তো পাচ্ছেন।
তাহলে এখন যদি 10,000 টাকা বেসিক হয় তাহলে আপনি 5,000 টাকা পাচ্ছেন, আর যদি এই বেসিকটা 30,000 টাকা হয় তাহলে আপনি 15,000 টাকা পাবেন, তাই না? তাহলে স্বাভাবিকই তো আপনাদের বেতন পে স্কেল হলে বেতন বাড়বে। জিল্লুর রহমান মালিক ভাই, গেজেট হলেই হবে, বাস্তবায়ন করতে হবে জানুয়ারি 26 অবশ্যই, তাছাড়া পরবর্তী সরকার আসলে এই গেজেট উল্টেই পাল্টাইয়া দেবে। কখনোই না। একটা জাতীয় ইস্যু নিয়ে যখন গেজেট হয়, কোন নির্বাচিত সরকার এসে এই গেজেট বাতিল করতে পারবে না। আপনাদের জানার মধ্যে ভুল আছে। যদি গেজেট জারি না হয় তাহলে নির্বাচিত সরকার এসে কমিশন সহ সব বাতিল করে দিতে পারবে, কিন্তু এই সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কোনো গেজেট জারি হলে, এটা হলো জাতীয় ইস্যু, এটা কোনো সরকার বাতিল করতে পারবে না, এটা জেনে রাখেন। আজকে নামে বেনামে যে সংগঠনগুলি যাদের কোনোদিন পরিচয় ছিল না, আজকে যারা এই সংগঠনগুলি কমিশনে আলোচনার নামে গিয়ে সময় নষ্ট করছেন, তাদেরকে যদি আগামী ডিসেম্বরে রাজপথে আন্দোলনে আমরা না পাই, তাহলে আপনাদের এই যে মোবাইল নম্বর ধরে সংগঠনের নাম ধরে আইনি নোটিশের মাধ্যমে আপনাদের সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হবে। আপনারা সংগঠন করবেন আর নাম ফুটাবেন, আর বেতন বৃদ্ধির আন্দোলনের সময় আপনারা রাজপথে আসবেন না, এমন সংগঠনে বাংলাদেশে ঠাঁই হবে না, এমন সংগঠন বাংলাদেশে ঠাঁই হবে না, একটা কথা পরিষ্কার। গেজেট 15 ডিসেম্বরের মধ্যে গেজেট চাই। যদি 15 ডিসেম্বরের মধ্যে গেজেট না হয় তাহলে 16 ডিসেম্বর থেকে সবাইকে রাজপথে চলে আসতে হবে, সবাইকে রাজপথে চলে আসতে হবে। আপনাদের কাছে এই যে সচিবালয় থেকে যে চিঠিগুলি ইস্যু হচ্ছে বিভিন্ন সংগঠনের নামে, মোবাইল নাম্বার সহ, নামের তালিকা সহ যে লিস্টগুলি করা হচ্ছে, আপনারা সবাই সেই লিস্টগুলি জোগাড় করে কালেকশন করে যারা যারা পারেন সবাই আমার ইনবক্সে দিয়ে দিবেন। এগুলি আমাদের সংগ্রহে থাকতে হবে, এগুলি সবগুলি আমাদের সংগ্রহে থাকতে হবে। রশিদ আহমেদ, আসসালামু আলাইকুম। রশিদ ভাই, আপনার কমিটির কি অবস্থা? তাদেরকে অবশ্যই আগামী প্রোগ্রামের সদস্য অংশগ্রহণ করতে হবে। রশিদ আহমেদ ভাই, আপনার এলাকায় কমিটি গঠনের কত দূর আগালেন? আমরা প্রতিটা জেলা উপজেলায় সংগঠনের শাখা কমিটি চাই। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন রশিদ আহমেদ শাখা, ঠিক আছে? এরকমের আমরা সংগঠন চাই, শাখা কমিটি চাই, যত দ্রুত সম্ভব আমরা শাখা কমিটি চাই। খায়রুল আলম খান ভাই, ফিক্সেশন নিয়ে কিছু বলেন, ফ্যাক্টর সিস্টেম হলে ভালো হয়। আগে ডিম পারি, ঠিক আছে, তারপর ডিমে তা দেই, ডিমে তা দেওয়ার পরে না বাচ্চা হবে, বাচ্চা ফুটতে হবে, তাই না? এখনো ডিম পারি নাই, তার আগে যদি আমরা বাচ্চার যত্ন নেওয়া শুরু করি তাহলে হবে? আগে গেজেট হোক, গেজেটে ফিক্সেশনের কথা কিভাবে লেখে সেই অনুযায়ী না ফিক্সেশন হবে। এখন আন্তাজেই তো আর ফিক্সেশন নিয়ে আলোচনা করা যাবে না, তাই না? কেবল গাছ লাগাইছি, গাছে এখনো ফল আসেনি। আপনি আগেই ফল বিক্রি করার জন্য যদি ঠিকাদার ঠিক করেন যে ভাই কে কে ফল নিবা, আসো টাকা জমা দাও, ফল কেনার জন্য টাকা জমা দাও, অথচ আপনি কেবল গাছ লাগাইছেন, এখনো ফল হয়নি, বিষয়টা এমন হয়ে গেল না? পনেরো হাজার লাইভটা শেয়ার দেখা হয়ে গেছে, 15,000 মানুষ লাইভটা দেখেছেন, 41 মিনিটে শেয়ার করেছেন 217 জনে। এ থেকেই আমরা বুঝতে পারি যে আন্দোলনের ডাক দিলে আপনারা কতজনে আসবেন। এরকম সবাই বলে
যে আমরা আসব। গত 17ই অক্টোবর আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম, সবাইকে আসতে বলেছি, কিন্তু যে চিন্তা আমরা করেছিলাম যে রাজপথ তলিয়ে যাবে, 10,000 20,000 কর্মচারী উপস্থিত হবে, সেটা হয়নি, হয়েছে 3-4 হাজার। তো যেখানে 10,000 20,000 কর্মচারী উপস্থিত হওয়ার কথা, সেখানে যদি 3,000 কর্মচারী উপস্থিত হয়, 3,000 কর্মচারী দিয়ে কি 10,000 কর্মচারীর কাজ হবে? বলেন, 3,000 কর্মচারী দিয়ে কি 10,000 15,000 কর্মচারীর কাজ হবে? লাইভ তো দেখছে 15-16 হাজার মানুষ, শেয়ার করছেন মাত্র 217 জনে। তাহলে রশিদ আহমেদ ভাই, আপনি আমাকে একটা ইনবক্সে একটা নক দিয়েন। আমরা 25 সদস্যের একটা কমিটি, আপনারা 25 সদস্যের কমিটির মধ্যে কি কি নাম থাকবে? সভাপতি, সেক্রেটারি, কার্যকারী সভাপতি, সহসভাপতি, ঠিক আছে, সভাপতি, কার্যকারী সভাপতি থাকবে, সহসভাপতি থাকবে, সাধারণ সম্পাদক থাকবে, যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে, সাংগঠনিক সম্পাদক থাকবে, ঠিক আছে, তারপরে আপনার অর্থ সম্পাদক থাকবে। এরকমের মানে এরকমের আর কি, আপনারা 25 জন সদস্য নিয়ে একটা সংগঠন করবেন। আমার ফরম্যাট তৈরি করা আছে, আপনি একটু ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আমার নক দিয়েন। ইনবক্সে নক দিলে আমি আপনার ওখানে আমি আমার এই ফরম্যাট পাঠিয়ে দেব। আপনার সাথে দেখা করতে চাই। আমার অফিস হচ্ছে কমলাপুর রেলওয়ে হসপিটাল, এখানে চলে আসবেন। কমলাপুর রেলওয়ে হসপিটালে আমার অফিস, এখানে চলে আসবেন। পে স্কেল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য দেয়, আসলে আপডেটটা শুনতে চাই। আপাতত কোনো আপডেট নাই, আপাতত আপডেট একটাই, সেটা হচ্ছে সবাই দাবিগুলি জোরালো করতে হবে। আমাদের যে চাওয়া, আমাদের যে দাবিগুলিকে জোরালো করতে হবে। একটাই কথা, একটাই বাক্য, সেটা হচ্ছে যে আমাদের সর্বনিম্ন 35,000 টাকা চাই, 1:4 অনুপাতে। 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা চাই। আগামী ডিসেম্বরের মধ্যে গেজেট চাই। একটাই কথা, একটাই, এটাই আপডেট, এটাই নিউজ। 3 বাহিনীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ মাইনুল হোসেন, অনেক ধন্যবাদ। ভুয়া সংগঠনের জরুরি ব্যবস্থা নিতে হবে। পল্লী সঞ্চয় ব্যাংকের 11,000 কর্মকর্তা কর্মচারী আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। এইচএম শামীম আরাফাত। আচ্ছা, পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে আপনারা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পল্লী সঞ্চয় ব্যাংক শাখা, যেখানে আছেন সেখান থেকে আপনারা শাখা কমিটি গঠন করেন। আমরা শাখা কমিটি দেখতে চাই, ঠিক আছে, আমরা শাখা কমিটি দেখতে চাই। এই শাখা কমিটি আগামী নভেম্বরের মধ্যে আমরা শাখা কমিটি দেখতে চাই। যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা শাখা কমিটি গঠন করলে আমরা মনে করবো যে না, আপনারা আন্দোলনে সক্রিয় হবেন। আপনারা যদি কমিটি গঠন না করেন তাহলে বুঝবো আপনারা মুখে বলেন কিন্তু কাজে নাই। আপনারা যদি কমিটি গঠন না করেন তাহলে আমরা ধরে নিব আপনারা শুধু মুখেই বলেন, কাজে নেই। এটা হলো বাস্তব কথা। অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। সবাই মিলে একে অপরের পাশে থাকতে হবে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে চায় না তাদের সন্তানের পাশের বেঞ্চে বসে কর্মচারীরা সন্তান লেখাপড়া করুক, রাইট? যেভাবে হোক পে স্কেল আদায় করতে হবে ইনশাআল্লাহ। অনেকের কষ্টের দিন পার করছি স্যার। ভাই, আমি গ্রাম পুলিশে চাকরি করি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমাদের তো গ্রেডই নাই, তবে কেন আমাদেরকে পে স্কেলে ডাকলো? আর পে কমিশনে কি গ্রেড দিতে পারবে? আপনাদেরকে ডাকছে, হয়তো আপনাদের গ্রেড নাই, কিন্তু আপনাদের পক্ষ থেকে ওই অনলাইন তথ্যে আবেদন করছে, সেজন্য আপনাদের মতামত নিছে। এখন পে কমিশন তো আর আসলে অতটা বিষয় তলিয়ে দেখে না যে এই সংগঠনে পে স্কেল আওতায় কিনা, তারা কি কিনা। ওখানে যাওয়ার পর, কমিশনে যাওয়ার পর আপনাদের সাথে কথা বলে না তারা বুঝতে পারে যে না, আপনারা পে স্কেল পাবেন কি পাবেন না। তার আগে তো আসলে ওনারা বিষয়টা তলিয়ে দেখার সময় তাদের হয় না। এজন্য আপনাদেরকে ডেকেছে। আপনারা আবেদন করেছেন। আপনারা আবেদন কেন করেছেন? সাংগঠনিকভাবে আপনারা আবেদন কেন করেছেন? গ্রাম পুলিশ থেকে সাংগঠনিকভাবে আপনারা কেন আবেদন করেছেন? তাহলে আবেদন করছেন, সেজন্য আপনাদেরকে ডেকেছে। আমরা সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক আপনাদের সাথে আছি, এমডি আলাউদ্দিন। আমরা চাই ইবতেদায়ী শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, প্রাথমিক শিক্ষক, সঞ্চয়ী ব্যাংক, বিভিন্ন সেক্টরে যারা আছেন সবাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করুন। আগামী নভেম্বরের 15 তারিখের মধ্যে আপনারা সবাই শাখা কমিটি গঠন করুন। যত দ্রুত আপনারা শাখা কমিটি গঠন করবেন আমাদের কর্মসূচি দিতে তত সুবিধা হবে।
আপনারা যদি শাখা কমিটি গঠন না করেন তাহলে ভাই এলোমেলো ভাবে আসলে কর্মসূচি পালন করা যায় না। আপনারা যখন সংগঠনের কর্মসূচি মানে সংগঠনের নিয়ম অনুযায়ী আপনারা কমিটি গঠন করবেন, তখন কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে ডাক দিতে পারবো, অমুক জেলার অমুক সাংগঠনিক সম্পাদক, অমুক জেলার অমুক সভাপতি, সেক্রেটারি, আপনারা আপনাদের প্রতিনিধি দল নিয়ে আসেন, এরকম বলতে পারবো, তাদেরকে ধরতে পারবো। এখন তো কাউকে ধরতে পারবো না, ঠিক আছে? ভাইজান কেমন আছেন আপনি? সজীব হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। পে স্কেল হবে ভাই, না হলে ডাইরেক্ট অ্যাকশনে চান্দিন বাক্সস। সেনাবাহিনীর ভিতরে AES 16তম গ্রেডে যারা সর্বসাকুল্যে বেতনে যারা চাকরি করেন তারা কি পে স্কেল পাবে? অবশ্যই পাবে, কেন পাবে না? মোহাম্মদ হাবিবুর রহমান, 1:4 অনুপাত চাই। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 15ই ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই। 15ই ডিসেম্বরে কোনো ভেদাভেদ নাই। 15 ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে 16ই ডিসেম্বর থেকে কোনো ভেদাভেদ নাই, কাউকে আলাদা করে রাখা হবে না, সবাই নিজের প্রয়োজনে শরিক হবেন। কাউকে আলাদা করে সংগঠনের নাম মেনশন করে, দপ্তরের নাম মেনশন করে আলাদাভাবে কিছু বলা হবে না। আপনারা যার যার দায়িত্বে, যার যার গরজে আপনারা রাজপথে চলে আসবেন। আমাদের নোয়াখালীতে কমিটি আছে কি? না, নাই, কোনো জায়গায় আমাদের কমিটি নাই। আমরা বলেছি ভাই, কমিটি থাকলে কি আপনাদেরকে আমরা বলেছি যে প্রতিটা জেলা উপজেলায় আপনারা 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করুন। কারণ একটা উপজেলায় অনেকগুলি অফিস থাকে, প্রত্যেকটা অফিস থেকে 2 জন 3 জন করে নিলেও 100 জনের উপরে হয়। আর আপনারা 25 জন সদস্য মিলে একটা কমিটি গঠন করতে পারবেন না? আরে ভাই, 25 জন সদস্য করে যদি প্রতিটা জেলায়, যদি প্রতিটা উপজেলায় যদি 25 সদস্যের একটা কমিটি হয়, তাহলে ওই 25 জনের মধ্যে যদি 15 জন করে প্রতিটা জেলা থেকে উপস্থিত হয়, তাও তো 1 লক্ষ লোকের উপরে উপস্থিত হবে। আমরা কেন কমিটি করতে বলতেছি? আর সরকারি চাকরি যতদিন থাকবে দাবি ততদিন থাকবে। শুধু পে স্কেলই তো আমাদের আন্দোলন নয়, তাই না? পে স্কেল ছাড়াও তো আমাদের দাবি আছে না? সরকারি কর্মচারীদের যে কোনো সমস্যায় ফেডারেশন এগিয়ে আসবে। যে কোনো কর্মসূচিতে, যে কোনো কাজে, কোনো কর্মচারীর ব্যক্তিগত কোনো সমস্যা হলেও ফেডারেশন এগিয়ে আসবে যদি আপনারা শাখা কমিটি গঠন করেন। আর আপনার শাখা কমিটি যদি না থাকে আপনার জেলায়, এবং ওইখানে আপনার যদি একটা সমস্যা হয়, তাহলে তো ফেডারেশন ওইখানে সমস্যা সমাধান করতে যাবে না। আর যদি সংগঠন থাকে তাহলে অবশ্যই সেখানে যেতে বাধ্য হবে। মিসেস রানা, আপনি কি কমেন্ট করতেছেন এগুলি? আমি তো বুঝি না কিছু। একটা কমেন্ট বারবার করছেন কেন? পে স্কেল হবে ভাই, না হলে ডাইরেক্ট অ্যাকশন, চান্দির বাক্সস কি? হোয়াট ডু ইউ মিন? কি লেখেন এগুলি? চান্দির বাক্সস মানে কি? শিরিনা খাতুন, আসসালামু আলাইকুম ভাই, আপনি অনেক কিছু করছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিসেস রানা, আপনি আরেকটা কমেন্ট করলে আমি আপনাকে ব্লক করে দিব। চান্দির বাক্সস মানে কি? হ্যাঁ, কই থেকে এসব পাগল ছাগল আসে?
আজিজুল হাকিম মাদারীপুর থেকে, ভাই আপনারা মাদারীপুর থেকে আমাদের 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে আপনারা 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। আপনাদের কাছে বারবার অনুরোধ করি যে আপনারা 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এমডি আসাদ পে স্কেল কি আদৌ দিবে? মূলা দেখিয়ে ঝুলিয়ে রাখবে? মূলা দেখিয়ে, মূলা তো দেখায় না, এখন দেখায় গাজর। এখন মূলার কেজি 80 টাকা, গাজর দেখাবে গাজর, মূলা ঝুলিয়ে না, গাজর ঝুলিয়ে দিবে। আপনি কি মূলা পাইছেন এখন পর্যন্ত একটাও? ভাই মূলা পাইছেন একটাও? মূলা দেখছেন যে জীবনের চোখে যে সরকারি মূলা কেমন হয়? সোহেল দেওয়ান ভাইয়ের বাসা কি বাউফল? জি ভাইয়া, আমার বাড়ি বাউফল থানা, কেশবপুর ইউনিয়ন। কেশবপুর ইউনিয়ন ভাই আমার। আপনার পাশে আছি, তপন রয়। 1:4 এর বিকল্প নেই, সর্বনিম্ন 35,000 চাই। মোহাম্মদ হাবিবুর রহমান মালিক ভাই, আমাদের 7.5 15% প্রাপ্তিতে আপনাদের ভূমিকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন, এখন থেকে আপনারা পে স্কেলের দাবিতে আমাদের এই দাবিগুলি প্রচার করেন, নিজেরাও পোস্ট করেন যাতে দ্রুত পে স্কেল দেওয়া হয়। কারণ পে স্কেলে হলে আপনাদের বেতন বাড়বে, আপনারা যে হারে পাচ্ছেন সেই হারটাই অনেক দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। গাজরের দাম আরো বেশি, তাই না? আচ্ছা, আমার বাড়ি বাউফল মদনপুরা। আচ্ছা, পারভিন আক্তার, আপনার সাথে সব সময় ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। প্রচুর নেট সমস্যায় আছি। আচ্ছা, কাঠগোলাপ, কাঠগোলাপ, এই কাঠগোলাপকে একটু পিন করে দিলাম ভাই, কাঠগোলাপে একটু পিন করে দিলাম। আপনারা কিছু বলেন? আপনারা, ওনার একটু চুলকানি আছে, এই যে কাঠগোলাপের মনে হয় চুলকানি আছে, অনেকদিন থেকে অ্যালার্জির ওষুধ খায় না, আপনারা একটু অ্যালার্জির ওষুধ দিয়ে দিন। ঠিক আছে, এই যে পিন করে দিলাম কাঠগোলাপ। হ্যাঁ, ওনাকে কিছু অ্যালার্জির ওষুধ দিয়ে দিন, আপনারা একটু রিপ্লাই দিন। শ্রদ্ধেয় বাদিউল কবির ভাইয়ের গ্রামের বাড়ি কোথায় আমি জানি না। থ্যাংক ইউ ভেরি মাচ। কাঠগোলাপ আইডি দিয়ে উনি আজে বাজে কমেন্ট করে, সবার উচিত ওনাকে রিপোর্ট করা। না, আমি ওনাকে ব্লক করে দিব। ওয়েট, এই সমস্ত বেজম্মা নাম দিয়ে কেউ আমার আইডিতে আসবেন না। সঠিক পরিচয় থাকলে আসবেন, না থাকলে আসবেন না। আমি কাঠগোলাপকে ব্লক করে দিচ্ছি। যে মানুষ নিজের নাম পরিচয় দিয়ে আইডি খুলতে পারবে না, তারা হচ্ছে বেজম্মা। মানে এই আইডির কোনো জন্মের ঠিক নেই, তাই না? একটা মানুষের যখন সঠিক নাম পরিচয় থাকবে না, তখন তাকে আমরা বলি বেওয়ারিশ। আর আমরা যে আইডিগুলিতে নিজের ছবি নাই, নিজের নাম নেই, নিজের ফোন নম্বর নেই, নিজের নাম পরিচয় নেই, ওগুলোকে আমরা বলি বেওয়ারিশ আইডি। ঠিক আছে, অনেকে বলে ফেক আইডি, ওটা ইংলিশে, আর বাংলায় হলো বেওয়ারিশ আইডি। পে স্কেল হলে আগের ইনক্রিমেন্ট কিভাবে যুক্ত হবে? আগের ইনক্রিমেন্ট এখন যেভাবে আছে সেভাবেই যুক্ত হবে। এদের মধ্যে কিছু সারপোকা আছে, সবসময় জ্বালায়। আরে এগুলি সব এদের কাজই জ্বালানো। এগুলা তো অরিজিনাল মানুষ না, এরা তো অরিজিনাল মানুষ না, এগুলো বেওয়ারিশ আইডি। না না, আপনি বলেন কাঠগোলাপ কি কোনো মানুষের নাম? আপনার আইডি হবে মানুষের নামে। এই যে ইমরুল হাসান,
এমডি সাগর, জাহাঙ্গীর আলম, এমডি শহীদুল ইসলাম, হ্যাঁ, এমডি সোহেল রানা, মুক্তি খানম, এগুলি হচ্ছে আইডির নাম, এগুলি হচ্ছে মানুষের আইডির নাম। আপনি যদি আইডির নাম রাখেন কাঠগোলাপ, তারপরে অমুক তমুক, আর কাঠগোলাপ নাম রাখছেন, সেখানে আপনার ঠিকানা নাই, সেখানে আপনার কোনো কিচ্ছু নাই, তাহলে ওইটা তো হইলো বেওয়ারিশ আইডি, তাই না? সঠিক নাম পরিচয় থাকতে হবে, ফোন নম্বর থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে, সঠিক অ্যাড্রেস থাকতে হবে, তাহলেই বোঝা যাবে যে আপনার সঠিক জন্ম পরিচয় আছে। ডিসেম্বর মাসের মধ্যে 1:4 ভাই, আপনাকে ধন্যবাদ। রিপন দেব, আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে একটা নিউজ দেখলাম, কর্মচারীদেরও আয়করের আওতায় আনবে। এটা তো ভালো খবর। আয়করের আওতায় আনলে বেতন কমপক্ষে 35,000 টাকা। আরে ভাই, আয়করের আওতায় আনতে হলে একজন কর্মচারীকে, মানে একজন 20তম গ্রেডের কর্মচারীকেও 26,785 টাকার নিচে স্কেল দিতে পারবে না। যদি একজন 20তম গ্রেডের কর্মচারীকে আয়করের আওতায় আনতে হয়, যদি একজন 20তম গ্রেডের কর্মচারীকে আয়করের আওতায় আনতে হয়, তাহলে তাকে সর্বনিম্ন 26,785 টাকা তার স্কেল দিতে হবে, ঠিক আছে? তা না হলে সে আয়করের আওতায় আসবে না। আর 26,785 টাকা যদি কারো নিম্ন বেসিক হয়, তাহলে সে বছরে 5,000 টাকা আয়কর দিতে তার গায়ে বাজবে না, খুশি মনে আয়কর দিবে। আমরাও চাই আয়কর দিতে, আমি অবশ্য অনেক আগ থেকেই দিচ্ছি, আমি অনেক আগ থেকে আয়কর দিচ্ছি। আজকে আর কথা বলবো না, আমি লাইভটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন। এমনি সাগর লিখেছেন, আমরা সৈনিকরা যে পরিমাণ কষ্ট করি সেই তুলনায় বেতন 20%ও পাই না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক ব্যাপার, কারণ সৈনিকরা অনেক কষ্ট করে। আমরা সবাই আয়কর দিতে চাই। আয়করের আওতায় আনলে বুঝতে হবে আমাদের জন্য সুসংবাদ রয়েছে ইনশাআল্লাহ। এই তো বুঝেছেন, মূল কথাটা হলো এটাই। একজন কর্মচারীকে যদি সরকার আয়করের আওতায় নিয়ে আসে, তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য সুসংবাদ। একজন 20তম গ্রেডের কর্মচারীকে যদি সরকার আয়করের আওতায় আনতে চায়, তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য সুসংবাদ। পুলিশের প্রত্যেকটা সদস্য আপনার পাশে আছে। অনেক ধন্যবাদ। মনসুর আহমেদ সাইম লিখেছেন। আতাউল গনি, আসসালামু আলাইকুম। পে কমিটির সাথে আমাদের কর্মচারীর যে বৈঠক হলো, সেটার ফল কি আশা করতে পারি? আমরা 2 দিন আগে একটা ভিডিও দেখলাম যে ডিসেম্বরের মধ্যে মিস কল দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরের মধ্যে মিস কল দেওয়ার কোনো সম্ভব নেই। মিস কল কে দিবে ভাই? পে স্কেলে মিস কল লিখে আলাইছেন। ও পে স্কেল রে মিস কল লিখে আলাইছেন ভাই। যাই হোক, পে স্কেল দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা মিডিয়াদেরকে চাপে রাখা, ওই রকম ভাবে বলে নাই। পরজ্ঞাপন জারি হবে কোন মাসে ভাই? রাসেল আহমেদ, পরজ্ঞাপন আমরা 15 ডিসেম্বরের মধ্যেই চাই। নিউজটি কি সঠিক না ভুয়া? কোন নিউজ? আপনাকে অনেক ধন্যবাদ, আমি দোয়া করছি আপনার জন্য। আনুতোষিকের হার 100% হওয়ার সম্ভাবনা কি আছে ভাইজান? আগে পে স্কেল হোক, তারপর না আনুতোষিকের কথা চিন্তা। আগে পে স্কেলের গেজেট হোক, আমরা আনুতোষিকের হার 100% চাচ্ছি। এমডি ইব্রাহিম, আপনার সুস্থতা কামনা করি। দয়া করে আপনার আইডির নাম কি বলবেন? জাহিদ সরকার, আমার আইডির নাম কি আপনি জানেন না? আপনি আমার আইডিতে ঢুকছেন, আমার আইডির নাম জানেন না? তা না জানলে লাইভে ঢুকলেন কেমনে ভাই? আজ অর্থ মন্ত্রণালয় একটি খবর দেখলাম যে অর্থ মন্ত্রণালয়ে সম্মতি দিয়েছেন। খবরটা কতটুকু সত্য? এখন আপনি যেটা শুনছেন আমরাও সেটাই শুনছি, সেই অনুযায়ী আজকে খবরটা দিলাম আপনাদেরকে, যে অর্থ মন্ত্রণালয় থেকে বলেছে যে সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় আনা হবে। তা আয়করের আওতায় আনতে হলে এটা আমাদের জন্য সুসংবাদ, কারণ একজন কর্মচারীকে আয়করের আওতায় আনতে হলে তাকে 26,785 টাকার নিচে দিতে পারবে না। পে স্কেল ছাড়া বিয়ে হচ্ছে না। আরে ভাই সালাউদ্দিন ভাই, বিয়ে করার দরকার নাই ভাই, বিয়ে করলেই ঝামেলা। পুলিশ জনতাই পুলিশ এদেশেরই সন্তান। পুলিশ আন্দোলন করতে পারে না, কিন্তু সকলেই আপনাদের পাশে থাকবে সবসময়। এমডি আসাদ ভাই লিখেছেন,
পুলিশি জনতা, এই গ্রুপটাতে আমি ছিলাম, হঠাৎ করে আমি এই গ্রুপটা খুঁজে পাচ্ছি না। পুলিশ জনতা এটা একটা আইডি গ্রুপ ছিল, আমি এখানে ছিলাম, কিন্তু এখন এটাকে খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এমপিভুক্ত শিক্ষকরা ইনশাল্লাহ আপনার পাশে থাকবে, আন্দোলন করব। অনেক ধন্যবাদ। কমিশনের সাথে সকল সংগঠনের আলাপ করার পর গেজেট প্রকাশের জন্য আর কি কি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে? এই অক্টোবর মাসের মধ্যে আশা করি সংলাপ শেষ হয়ে যাবে। অক্টোবর মাসের মধ্যে শেষ হয়ে গেলে নভেম্বর মাস তারা যাচাই বাছাই করে, আমরা চাই 30শে নভেম্বরের মধ্যে যদি গেজেট সুপারিশ কমিশন সরকারের কাছে দিতে পারে, তাহলে সরকার 15 তারিখের মধ্যে, 15 দিনের মধ্যে সরকারের আর তার যাচাই বাছাই করার তেমন কিছু নেই, তারা দ্রুত গেজেট প্রকাশ করার জন্য আমরা আশা করি আর কি। নতুন পে স্কেল হইলে বিয়ে করব, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এসকে নয়ন, পে স্কেলও পাবেন, কিন্তু বিয়ে করার সময় আর দাওয়াত দিবেন না, দাওয়াত দিতে ভুলে যাবেন। এইবার পে স্কেল পেয়ে যারা নতুন বিয়ে করবেন, ঠিক আছে, তারা সবাই দাওয়াত দিতে ভুল করবেন না, ঠিক আছে? এবার পে স্কেল পেয়ে যারা নতুন বিয়ে করবেন, পুরান বিয়া না, যারা নতুন বিয়ে করবেন তারা সবাই দাওয়াত দিবেন। আজকের মতো লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।